আসসালামু আলাইকুম এসএসসি 27 ক্লাস 9 ওয়েলকাম টু কোয়ার্টার 1 ওয়েলকাম টু বায়োলজি ফার্স্ট ক্লাস। সবাই কেমন আছো? ফ্যামিলির সবাই কেমন আছে? ঈদ কেমন কেটেছে সেটা কমেন্টে জানাও ভাইয়াকে। ভাইয়াকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি ভাইয়া? ভাইয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস, সো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। সো ভালো লাগে, আরো বেশি কাজ করছে। রেজওয়ান, সুমাইয়া, ওয়াসিম, মার্জিয়া, তাসমিয়া, নাফিসা, সারওয়ার, অরিজিৎ, সাইমা, সুমাইয়া, অনেক অনেক নাম পড়ে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম। এন্ড ভাইয়া অনেক অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, সবাই ভালো আছে, ফ্যামিলি সবাই ভালো। ওকে ওকে ওকে, ভাই ভালো আছে, ভাই ভালো আছে, সাবাস। ঈদ ভালো কাটে নাই কেন? কি হয়েছে? আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার ঈদও ভালো গেছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো কোয়ার্টারের ফার্স্ট ক্লাস বায়োলজি, রাইট? বা আজকে তোমাদের কোয়ার্টারের প্রথম দিন। কোন কোয়ার্টার? দ্বিতীয় কোয়ার্টার। এখন এই কোয়ার্টারের প্রথম দিন আমি জানি তোমাদের মধ্যে অনেক অনেক প্রশ্ন আছে। সো প্রশ্নগুলোর উত্তর আমি দিব, ক্লাসে পড়ানোর বাদেও ওই প্রশ্নগুলোর উত্তর আমি দিব অবশ্যই। কিন্তু এর আগে আমার কিছু কথা আছে। আমি কয়েকটা কথা বলে এই কোয়ার্টারটা শুরু করতে চাই। তোমরা কি আমার সেই কথাগুলো শুনতে প্রস্তুত? তোমরা কি সেই কথাগুলো শুনতে প্রস্তুত? আমি বলছি, স্যার আপনার বিয়ের দাওয়াত দিবেন, কিন্তু আমার বিয়ে কবে হয়ে গেছে, এখন দাওয়াত কেমনে দিব বলো? আচ্ছা, তাহলে শুনতে প্রস্তুত যেহেতু, তাহলে আমার কথাগুলো শোনো। আমি কিছু আহ, আমার কাছে যেটা অপ্রীতিকর মনে হয় এমন একটা ঘটনা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আমরা যখন কোয়ার্টার শুরু করি, প্রতি কোয়ার্টারের শুরুতে তোমরা অনেক অনেক বেশি স্টুডেন্ট ক্লাসে উপস্থিত থাকো। তখন তোমাদের জোশের অ্যাকচুয়ালি অভাব নাই, একদম হাই নোডে থাকে তোমাদের জোশ, তোমাদের রিদম, তোমাদের টেন্ডেন্সি ক্লাস করার। বাট আমি যদি হচ্ছে একটা গ্রাফ আঁকি, বুঝছো, একটা গ্রাফ যদি আঁকি, এটা ধর একটা গ্রাফ আঁকলাম, হ্যাঁ, এখানে ধরো উপস্থিতি, এটা হচ্ছে ধরো কোয়ার্টারের সময়, আর এটা ধরো তোমাদের উপস্থিতি ক্লাসে। বুঝছো, ম্যাথটা তোমরা পড়ছো গ্রাফ। নর্মালি কি হয়, ধরো একদম কোয়ার্টারের শুরুতে তোমার রিদম থাকে এই জায়গায়, তোমাদের অ্যাটেন্ডেন্স থাকে ক্লাসে এই জায়গায়। আস্তে আস্তে এটা কমতে থাকে, আস্তে আস্তে একদম কমতে থাকে, একদম তলানিতে চলে আসে। এক সময় দেখা যায় কোয়ার্টারের লাস্টে গিয়ে ক্লাসে প্রেজেন্ট থাকোই না, ক্লাস করতেই মন চায় না, ক্লাস বিঘাত দাও, তাই না? এরকম হয় না? এরকম হয়, তুমি কোয়ার্টার ওয়ানের সাথে মিলায় দেখো, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে। কোয়ার্টার ওয়ানের শুরুতে তোমার অনেক জোশ ছিল, প্রতিদিন ক্লাস করতে, বাট কোয়ার্টারের সময় যাচ্ছে, তোমার অনীহা বাড়ছে, তোমার ইন্টারেস্ট, কনসেন্ট্রেশন কমছে, ক্লাসে প্রেজেন্স কমে যাচ্ছে। বুঝছো? ঠিক আছে, কমে যাচ্ছে, এই মন্দন হয়, এই মন্দন নেগেটিভিটি আমি চাই না। সো আজকে থেকে আমার গ্রাফ থাকবে এরকম, সবাই, আমার গ্রাফ থাকবে এরকম, এভার ইনক্রিজিং। এই গ্রাফে আমরা যাব না, এইটা আমাদের সাথে হবে না, আমাদের সাথে এখন ঘটবে এটা। এই প্রমিসটা করতে হবে যে আমি ভাববো প্রতিদিন আমার নতুন দিন, নতুন একটা শুরু, নতুন একটা সূচনা, প্রতিদিন আমার জন্য একটা চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটাকে প্রতিদিন নতুনত্বের সাথে গ্রহণ করতে হবে, প্রত্যেকদিন সমান উদ্যমে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে। তখন দেখবা তোমার কনসিস্টেন্সি, পজিটিভ ত্বরণ, বুঝছো, আস্তে আস্তে বাড়বে, তোমার ইমপ্রুভমেন্ট হবে, তোমার পড়াশোনা ইজিলি শেষ হবে। আদারওয়াইজ কোয়ার্টারের শুরুতে ভালো থাকবা, শেষে গিয়ে আবারও সেম সাইকেলে পড়তে হবে, সেম হতাশায় পড়তে হবে, সেম গ্যাপে পড়তে হবে। তাহলে তোমরা আমাকে বলো যে আজকে থেকে তোমরা এই শপথটা গ্রহণ করবা কিনা, যে ভাইয়া আমরা কোয়ার্টার যেভাবে শুরু করেছি সেইভাবেই করব, সেইভাবেই শেষ করব, বিকজ উই স্টার্ট টু ফিনিশ। ঠিক আছে, আমরা শুরু করার জন্য শুরু করি না, আমরা শুরু করি শেষ করার জন্য, ভালো করে শেষ করার জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন, খুব ভালো করে লেখো, এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন। উই স্টার্ট টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন।
লাইক এ চ্যাম্প। বুঝছো? এইটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন। আমরা শুরু করার জন্য শুরু করি না যে শুরু করতে হয়, পড়তে হবে, পড়ছি। নো, আমরা পড়ছি, শুরু করছি শেষ করার জন্য, চ্যাম্পিয়নের মতো শেষ করার জন্য, পারার জন্য, বার্ষিক পরীক্ষা সবার থেকে ভালো মার্কস পাওয়ার জন্য এবং বেসিক স্ট্রং করার জন্য। আমরা এই জন্য পড়ছি, এই জন্য শুরু করছি, রাইট? সো উই স্টার্ট টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন। এটা আমাদের ট্যাগ লাইন। আমরা শুরুতে যেভাবে পড়বো শেষেও তেমন ভাবে পড়বো, বরং এর থেকে ভালো করে পড়বো। আমাদের ডিমোশন হবে না, আমাদের মন্দন হবে না, রিটার্ডেশন হবে না। ক্লিয়ার? তোমরা কি শপথ নাও? এই শপথ যদি নাও তাহলে এইটা স্ক্রিনশট তুলে রাখো, খাতায় লিখে রাখো। প্রত্যেকবার, প্রত্যেক দিন তুমি এটা দেখবে, যাতে প্রত্যেক দিন তোমার নতুন মনে হয়, প্রত্যেক দিন নতুন উদ্যমে যেতে পড়তে পারো। তো এটা হচ্ছে এটা, উই স্টার্ট টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন। ওকে, গ্রেট। সো এটা আমাদের মটো। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ভাইয়া কোয়ার্টার 1 কিভাবে রিভিশন দিব? কিভাবে রিভিশন দিব? এই প্রবলেম আছে কারো? এই কোশ্চেন আছে কারো? ওকে, সবাই লিখছে উই স্টার্ট টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন। গ্রেট। ভাই আপনি ডাক্তার, আপনার হাতের লেখা ভালো কি হবে? কেন ডাক্তার হলে কি হাতের লেখা খারাপ হবে? আশ্চর্য। তুমি আবার ডাউট করো না যে ভাই হাতের লেখা সুন্দর, মানে ভাই ডাক্তার না। এবার ডাউট করো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা একটু ভাবি যে আমরা কোয়ার্টার 2 এর সাথে কোয়ার্টার 1 এর পড়া কিভাবে রিভিশন দিব। ঠিক আছে? সেজন্য তুমি কি করবা দেখো, তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট, একটা পারফেক্ট ডে সিলেক্ট করতে হবে। যেমন ধরো একটা সপ্তাহে 7 দিন আছে, তাই না? এবং তোমার যে দিনটা বন্ধ থাকে শুক্রবার, ফ্রাইডে, আমি বলি ফ্যান্টাস্টিক ফ্রাইডে। ঠিক আছে? ফ্রুটফুল ফ্রাইডে। ফ্রাইডে অনেক বরকতময়, সেটা ধার্মিক দিক থেকে হোক বা ধর্মীয় দিক থেকে হোক এবং একাডেমিক লাইফে হোক। কারণ আমি আমার লাইফে শুক্রবারকে অনেক ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করতাম। শুক্রবারটা ভালো করে পড়ার চেষ্টা করলে, শুক্রবারটা ভালো করে পড়তে পারলে সারা উইকের লোড অনেক কমে যায়। ঠিক আছে? সো তুমি যেটা করবা, ধরো সপ্তাহে 7 দিন, এর মধ্যে একটা দিন তুমি সিলেক্ট করবা, সেটা হতে পারে ফ্রাইডে, হতে পারে ফ্রাইডে, ফ্যান্টাস্টিক ফ্রাইডে। ওই ফ্রাইডেতে তুমি কি করবা? মাথায় রাখবা শুক্রবার হচ্ছে টোটাল রিভিশন দেওয়ার সময়, রিভিশনের ডে। এখন রিভিশনটা তোমার দুই ভাবে দিতে হবে। যেমন কোয়ার্টার 2 এ সপ্তাহে 6 দিন যে পড়াগুলো তুমি পড়লা, এই পড়াগুলোর মধ্যে যেগুলো তোমার কঠিন মনে হয়, তুমি বারবার ভুলে যাও, সেগুলো টুকে রাখবা। শুক্রবার দিন ওই যে 6 দিন যে পড়াগুলো পড়েছো, যেগুলো কঠিন, যেগুলো তো মনে থাকে না, বিদঘুটে মনে হয়, সেগুলো রিভিশন দিবা প্রথমে। তারপর এই ফ্রাইডেকে অপরচুনিটি হিসেবে দেখে আরেকটা অ্যাটলিস্ট ওই শুক্রবারে 1.5 ঘন্টা, কয় ঘন্টা? 1.5 ঘন্টা করে প্রতি শুক্রবারে Q1 এর যে কোনো একটা চ্যাপ্টার, যে কোনো সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টার তুমি রিভিশন দিবা। এতে কি হবে? তুমি প্রতি সপ্তাহে তো Q2 পড়ছো, কোয়ার্টার 2 এর পড়াশোনা করছো, ঠিক আছে? তারপরে ফ্রাইডেতে পড়াশোনা করে ওই কোয়ার্টার 2 এর পড়াশোনাগুলো রিভিশন দিলা। পাশাপাশি ক্ষুদ্র একটা সময় সিলেক্ট করলে একটা, যে ক্ষুদ্র সময় তুমি কোয়ার্টার 1 এর যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টার তুমি রিভিশন দিবা। হতে পারে প্রথম উইকে তুমি বায়োলজি একটা চ্যাপ্টার রিভিশন দিলা, কোষ বিভাজন। পরের উইকে তুমি ম্যাথ একটা চ্যাপ্টার রিভিশন দিলা কোয়ার্টার 1 এ। পরের উইকে তুমি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার রিভিশন দিলা। এইভাবে কি হবে? আলটিমেটলি তুমি কি কোয়ার্টার 2 এর পাশাপাশি কোয়ার্টার 1 ও একটু নক্ষত্রময় রাখতে পারবো, এটা রিভিশন শেষ হবে। আচ্ছা ভাই, বায়োলজি কিভাবে হাইয়েস্ট নাম্বার পাবো? চলো তোমাদের একটা ম্যাজিক চার্ট বলে দিই। সেই ম্যাজিক চার্ট হচ্ছে, দেখো ম্যাজিক চার্ট, যে এই ম্যাজিক চার্ট ফলো করলে ইনশাআল্লাহ ভালো নাম্বার আমরা পাবো। ম্যাজিক চার্টটা কি? দেখো কি করবা, ধরো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 4 পড়াবো, জীবন শক্তি, ঠিক আছে? এখন তুমি তো জানো তোমার রুটিন দেওয়া আছে যে আজকে ভাইয়া হচ্ছে জীবন শক্তি চ্যাপ্টারটা পড়াবেন। তোমার প্রথম কাজ যেটা হবে, যে ভাইয়া যে অংশটুকু পড়াবেন সেটা বই থেকে রিডিং দেওয়া।
এতে কি হবে, আমি যখন কথাগুলো বলবো তোমার কাছে চেনা পরিচিত মনে হবে, কারণ একটু আগে তুমি দেখেছো সেগুলো, তুমি পড়েছো, আমার কথা শুনবা, আমি সেগুলো বুঝাই দিব তোমাকে। তখন ক্লাসে তোমার কম্পিটিবিলিটি বা ক্লাসে বোঝার ক্যাপাবিলিটি অনেক বেড়ে যাবে। সো প্রথম কথা, যে টপিকটা ভাইয়া ক্লাসে পড়াবেন সেই টপিকটা আগে থেকে একটু রিডিং দিব, তোমার কিচ্ছু বুঝতে হবে না, কোনো প্যারা নিতে হবে না, জাস্ট চোখ বলে আসবে, রিডিং দিয়ে আসবে যে ভাই এটা পড়ে আসছি, বুঝি আর না বুঝি ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে ক্লাস। ক্লাস করার পর আবার তুমি বইয়ে চলে যাবা, যে অংশটুকু ক্লাসে পড়ানো হয়েছে সেগুলা বই থেকে পড়বা। ক্লাসে ভাইয়া কি বলেছে, কোন অংশটা কোন ট্রিক্স অনুযায়ী বুঝিয়ে দিয়েছে, সেইভাবে তুমি ফলো করার চেষ্টা করবা। এবং এই চার্ট, এই ফ্লো চার্ট তুমি সব সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা। এটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, ফিজিক্স হোক, হোয়াটএভার। তারপর যেটা করবা, তোমাকে হোমওয়ার্ক দেওয়া থাকে, হোমওয়ার্ক করে ফেলবা। আমাদের যেটা হয়, আমরা শুধু ক্লাসে ফোকাস করি, ক্লাস, তারপর এক্সাম, মাঝখানে যে এতগুলো স্টেজ আছে সবগুলো আমরা স্কিপ করি, যার ফলে তোমার প্রিপারেশন ওরকম স্ট্রং ভাবে কমপ্লিট হয় না। তো তুমি যেটা করবা, অবশ্যই ক্লাসের আগে যে অংশটুকু ক্লাসে পড়ানো হবে সেটা রিডিং দিবা, ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ক্লাসে বোঝার চেষ্টা করবা, যে ভাইয়া কি বলছে এটা বোঝার চেষ্টা করি, না বুঝে আন্দাজে লিখে যাবা না, বোঝার চেষ্টা করো ভালো করে, ঠিক আছে? ক্লাসের পর বই থেকে ক্লাসের পড়ানো অংশটুকু আবারও পড়ে ফেলতে হবে। তারপর কি হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক নিয়ে গাফিলতি করবা না, ভাইয়া দেখুক বা না দেখুক তুমি তো দেখছো যে হোমওয়ার্কটা করতে হবে, হোমওয়ার্ক করে তুমি সাবমিট করবা, ঠিক আছে? বা হোমওয়ার্ক করে নিজেই অ্যাসেস করবা যে আমার কতটুকু হইলো। আমরা তো উত্তরটা বলে দিই অনেক সময়, ক্লাস থেকে তুমি বুঝতে পারো উত্তরটা কি হবে না হবে, ঠিক আছে? ওকে, তারপর পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার সলভ করব যে কোনটা ভুল হয়েছে, কেন ভুল করেছে, যেটা ভুল হয়েছে সেটা আবার পড়ে ফেলবো। তারপর ওই যে উইকলি রিভিশন, ডেইলি রিভিশন, এটা। সো তুমি এইভাবে যদি পড়ো তাহলে দেখবা প্রপার কনসেপ্ট তুমি পাচ্ছ, পড়াটা মনে থাকতেছে, আদারওয়াইজ পড়বা ভুলে যাবা। আর যদি আমি ভুলেই যাই, ভুলে তো যেতেই হবে, বাট যদি খুব পরীক্ষার আগেই ভুলে যাই, পরীক্ষায় যদি মনে করে না লিখতে পারি, তখন তো পড়ার অ্যাকচুয়ালি কোনো লাভ থাকবে না, তাই না? আমরা পড়বো পারার জন্য, পড়বো মনে রাখার জন্য, পড়বো ভালো নাম্বার পাওয়ার জন্য, পড়বো বোর্ডে টপ করার জন্য। দিস উইল বি দ্য মোটো অফ আওয়ার স্টাডি। বুঝছো? ভাইয়া আপনি আমার কমেন্ট কেন দেখেন না? এখানে প্রায় 1100 জন আছে আমার সাথে, 1100 জনের কমেন্টকে আমি একা পড়তে পারবো বলো? আমি তো একটা মানুষ। সো ভাইয়ার এই যে কমেন্ট না পড়তে পারার ত্রুটিটা, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, আমি কি করবো? দেখো, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল, যেখানে পড়ার ইচ্ছা থাকুক না কেন, তোমাকে পড়তে হবে সিনসিয়ারলি, এই মেথড ফলো করে পড়বো, ক্লাস করব, ক্লাসে পড়াটা বুঝবো, পরীক্ষা দিব, রিভিশন দিব। এইভাবে করলে তোমার বেসিকটা স্ট্রং হবে। আর ক্লাস 9-10 তুমি যত ভালো করে বেসিক স্ট্রং করতে পারবা, এইচএসসি তোমার তত ইজি হবে, তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স, ঢাকা মেডিকেলে ভর্তির চান্স, বুয়েটে ভর্তির চান্স, এগুলা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে 9-10, এই 2টা বছর আমার বেসিক স্ট্রং করার বছর, আমার সিনসিয়ারলি হার্ড ওয়ার্ক করে বেসিক স্ট্রং করে এইচএসসি লাইফে পদার্পণ করার বছর, এসএসসিতে জিপিএ 5 এনশিওর করার বছর, বরঞ্চ অনেক অনেক বেশি 95% মার্কস পেয়ে জিপিএ 5 এনশিওর করার বছর হচ্ছে 9 এবং 10। এভাবে আমাকে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এটা হচ্ছে ম্যাজিক চার্ট, এভাবে সবাই পড়বা। ওকে, সো অনেকের সাথে আমার প্রথম ক্লাস আজকে, সো ওরা হয়তো আমাকে চেনো না। আমি ডাক্তার তানজিম আহমেদ অন্তর, আমি ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম। তোমাদের অনেকের হয়তো স্বপ্নের কলেজ নটরডেমে পড়বো। তারপর 2016 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 14তম হয়েছিলাম, তারই ফলশ্রুতিতে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে 2022 সালে এমবিবিএস পাস করে এখন আমি আমার মেইন প্রফেশনের পাশাপাশি চেষ্টা করছি তোমাদের সাথে স্বপ্ন দেখার, তোমাদের স্বপ্নের কথা বলার, তোমাদের পড়াশোনা করানোর, বা আমি যা জানি তা তোমাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? এবং তোমাদেরকে পড়ানোর মাধ্যমে তোমাদের থেকে বিভিন্ন জিনিস শেখার। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা কোয়ার্টার ওয়াইজ অনেক পড়াশোনা করব, অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্বপ্ন দেখবো, স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা যদি বলো আমি এখন কমেন্ট অফ করে দেই, ঠিক আছে? আমি কমেন্ট অফ করে দেই, কমেন্ট অফ করে আমি পড়াটা শুরু করি, ঠিক আছে? আবার যখন কমেন্ট অন করব তখন তোমরা আবার প্রশ্নগুলো করবে আমাকে, ঠিক আছে? তাহলে এতক্ষণ যা বলেছি
তা কি তোমরা বুঝতে পেরেছো? ভাইয়ের এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে বলো ইয়েস ইয়েস ইয়েস, আমি বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে কমেন্টটা আপাতত অফ করি। আর আমার মাউস কন্ট্রোল আছে, আমি পরে কমেন্ট অন করে নিব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়বো অধ্যায় 4, জীবনী শক্তি। ঠিক আছে, এখানে আছে জীবনী শক্তি। জীবনী শক্তির এককটা কি অ্যাকচুয়ালি? তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন, অর্থাৎ খাবার কিভাবে উৎপন্ন হয়, খাবারটা উৎপন্ন করে খাবারটাকে ব্যবহার করে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়, ইত্যাদি প্রক্রিয়া। ঠিক আছে, আজকে আমরা জীবনী শক্তির প্রাথমিক ধারণা নিব, এটিপি সম্পর্কে ধারণা নিব এবং সালোক সংশ্লেষণের ভূমিকা আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে সালোক সংশ্লেষণ বাকিটা আমরা পড়ব। ওকে, তাহলে সবাই খুব ভালো করে বই খাতা সামনে নিয়ে টেবলে বসে মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শোনো। ঠিক আছে, ভাইয়া দেখবে খুব আস্তে ধীরে পড়াবো, বাট আমি টেনশন করতে পারি ইনশাল্লাহ কেউ যদি ক্লাস 100% অ্যাটেন্টিভ থাকে, চেষ্টা করে অ্যাটেনশন দেওয়ার, সে ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করে যেতে পারবে। ওকে, স্টার্ট। প্রথমে দেখো একটা ওয়ার্ড আছে জীবনী শক্তি। এটার মানে কি? হোয়াট ইজ জীবনী শক্তি? জীবনী শক্তি এটা ইংলিশে লিখলে বলে বায়ো এনার্জি। বায়ো এনার্জি শব্দটাকে তুমি ভাঙো, জীবনী শক্তি মানে জীবনের শক্তি, জীবনের বিভিন্ন কাজ করার শক্তি, যে শক্তির কারণে আমরা জীবনের বিভিন্ন কাজ করতে পারি, সেটা হচ্ছে জীবনী শক্তি। অর্থাৎ আমরা বলি জীবনের ধারা বজায় রাখতে যে শক্তি কাজে লাগে বিভিন্ন প্রক্রিয়া বজায় রাখার জন্য। অর্থাৎ একটা জীবনকে টিকিয়ে রাখতে হলে যে কাজগুলা করতে হয়, সেই কাজগুলা করার যে শক্তি, সেটা হচ্ছে জীবনী শক্তি। যেমন তুমি মানুষের দিকে তাকাও, তোমার দিকে তাকাও, তোমার বেঁচে থাকতে হলে কি শ্বাস প্রশ্বাস নিতে হয়, তোমার রক্তনালীর সংকোচন প্রসারণের মাধ্যমে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তের আসা যাওয়া চলতে হয়, সব জায়গায় হতে হয় বডির, তাই না? তোমাকে বিভিন্ন জায়গায় গমন করতে হয়, চলাচল করতে হয়। তারপর তোমার মস্তিষ্কের চিন্তা করতে হয়, ওই মস্তিষ্কের যে কোষগুলো আছে নিউরন, তাকে শক্তি দিতে হয়। ঠিক আছে, তোমার বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া যেগুলো আছে, অর্থাৎ তোমার বডি থেকে বিষাক্ত পদার্থ মূত্রের মধ্যে বের করে দেওয়ার জন্য শক্তি দরকার হয়। অর্থাৎ তোমার বডিতে নানান রকমের কাজ হয় যেগুলোর জন্য শক্তি দরকার। ওই যে শক্তিটা লাগছে বডিকে মেনটেন করার জন্য, বডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বডির কাজগুলো করার জন্য, সেটা হচ্ছে বায়ো এনার্জি বা জীবনী শক্তি। উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করো, একটা উদ্ভিদ ছোট থেকে বড় হচ্ছে, বড় হওয়ার জন্য তার শক্তি লাগবে, শক্তি উৎপাদন করার জন্য খাবার লাগবে, খাবার তৈরি করতে হবে, খাবার বানাইতে হইলে তাকে বিভিন্ন জিনিস গ্রহণ করতে হবে, মূল থেকে পানি, খনিজ লবণ, ঠিক আছে, বাতাস থেকে নিতে হবে তার কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলোকে গ্রহণ করতে হবে, ওইগুলাকে প্রসেসিং করে তার খাবার উৎপন্ন করতে হবে, সেই খাবারটাকে ভাঙতে হবে, ভেঙে শক্তি উৎপন্ন করতে হবে। খাবার বানাইলো, শক্তি উৎপন্ন করলো, এরপর যে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য এক্সট্রা অতিরিক্ত থেকে থাকবে, সেগুলোকে কি করতে হবে? বাইরে বের করে দিতে হবে। যেমন সে অনেক অনেক পানি নিয়েছে, পানি ব্যবহার করেছে, কিছু পানি এক্সট্রা থেকে গেছে বা লাগে নাই দরকার, ওইগুলো তো সে জমায় রাখবে না, কারণ পানি জমলে কি হবে? শরীরে পানি জমলে যেমন সমস্যা, উদ্ভিদের যদি অতিরিক্ত পানি জমে তারও সমস্যা। সে সেই পানিটাকে বাইরে বের করে দেয়, সেটা কি? প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ অতিরিক্ত পানি জলীয় বাষ্প রূপে বের করে দেয়। অর্থাৎ তারও বিভিন্ন কাজ আছে। এত কাজ করার জন্য যা যে শক্তি, সেটা হচ্ছে জীবনী শক্তি, সেটা হচ্ছে জীবনী শক্তি। তাহলে জীবনী শক্তির সংজ্ঞা কি সবাই লিখে ফেলো। জীবনী শক্তির সংজ্ঞা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া, মানে জীবনের ক্রিয়া বিক্রিয়া বা প্রক্রিয়া বজায় রাখার জন্য যে শক্তির দরকার হয়, সেটা হচ্ছে জীবনী শক্তি। ঠিক আছে, আচ্ছা। তারপর তোমরা আরেকটা শব্দ দেখবা, বায়ো এনার্জেটিক্স। বায়ো এনার্জেটিক্স এটার মানে কি জানো? এটা মানে হচ্ছে জীবনী শক্তি বিদ্যা। এটা হচ্ছে বায়ো এনার্জেটিক্স। এটার সংজ্ঞা কি ভাইয়া? এটার সংজ্ঞা হচ্ছে, দেখো বিদ্যা মানে কি?
কোন একটা জ্ঞান, জ্ঞান কোত্থেকে আহরণ করো? কোন একটা বই থেকে আহরণ করো। ঠিক আছে? সো বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তিবিদ্যা হচ্ছে বায়োলজির বা জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে শক্তি উৎপাদন, সঞ্চয় ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? তাহলে আমরা ওই যে সিকিউ আসে না এবং শর্ট কোয়েশ্চেন আসে না, এখানে একটা প্রশ্ন পড়ে ফেললাম, জীবনী শক্তি কাকে বলে এবং জীবনী শক্তিবিদ্যা কাকে বলে। ঠিক আছে? জীবনী শক্তি কাকে বলে এবং জীবনী শক্তিবিদ্যা কাকে বলে, আমরা এটা পড়ে ফেললাম। ওকে, এখন চলে আসি এই যে শক্তি খরচ করা, আমরা টাকা খরচ করি, রাইট? অর্থাৎ কোনো জিনিস কিনতে হলে আমরা টাকা দিই, সেই জিনিসটা আমাকে দেওয়া হয়। আমেরিকাতে কি তারা ডলার দেয়, ঠিক আছে? সৌদি আরবে রিয়াল দেয়, ভারতে রুপি দেয়, ঠিক আছে? অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ডলার, ব্রিটেনে সেটাতে তোমার পাউন্ড, ব্রিটিশ পাউন্ড। সো এক একটা জায়গায় এক একটা রূপে অর্থ দিতে হয়, তখন একটা কাজ হয়। ঠিক আছে? ঠিক একইভাবে জীবনের শক্তির একটা রূপ আছে, যেই রূপে শক্তিটা খরচ করা হয়, আর শক্তির সেই রূপ হচ্ছে এটিপি। শক্তির সেই রূপ হচ্ছে এটিপি। আমি বড় করে লিখতেছি, এটিপি, এটিপি। যেমন তোমার বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জিনিস কিনতে হলে টাকা দিতে হবে, ঠিক একইভাবে বডির ভিতরে, জীবদেহের ভিতরে কোনো কাজকর্ম করতে হলেই তাকে এটিপি দিতে হবে। এটিপি দিবে, কাজ হবে। এটিপি নাই, কাজ নাই। বুঝছো? তাহলে আমরা বলতে পারি জীবদেহের মুদ্রা কোনটা? এটিপি। কারণ এখানে আমাদের মুদ্রা টাকা, টাকা দিলে কাজ হচ্ছে। আর জীবদেহের ভিতরে কাজ করার জন্য দরকার এটিপি। এটিপি দিলে কাজ হবে, আদারওয়াইজ হবে না। সো জীবদেহের মুদ্রা কোনটা? এটিপি। ঠিক আছে? এটিপির ফুল ফর্মটা লিখে ফেলো। অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এতে অ্যাডেনোসিন, ঠিক আছে? টিতে হচ্ছে ট্রাই, ট্রাই মানে 3, ঠিক আছে? আর পিতে হচ্ছে ফসফেট। সো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে এটিপির ফুল ফর্ম, পূর্ণরূপ। আর এটিপিটা কি? এটিপিটা হচ্ছে জীবনের মুদ্রা বা জৈব মুদ্রা, যেটা খরচ করে জীবনের কাজগুলা করা হয়। জীবনী শক্তির রূপ হচ্ছে এটিপি, এবং ওই শক্তি খরচ করে বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন। আর একটা দেশের অর্থ ব্যবস্থাকে কি বলা হয়? কারেন্সি বলা হয়। কি বলা হয়? কারেন্সি, অর্থ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি আমাদের বডির কারেন্সি কোনটা, বডির মুদ্রা ব্যবস্থা কোনটা? এটিপি। যেই কারেন্সি দিয়ে আমরা শক্তি খরচ করি অথবা শক্তি বানাই। কোষ শক্তি খরচও করবে এটিপি রূপে, শক্তি তৈরিও করবে এটিপি রূপে। অর্থাৎ শক্তির কারেন্সি বা শক্তির মুদ্রা ব্যবস্থা কোনটা? এটিপি। তাই এটিপিকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি। ঠিক আছে? তাহলে ভাইয়া জীবনী শক্তি কি জানলাম, জীবনী শক্তি বিদ্যা কি জানলাম। এখন জেনেছি জীবনী শক্তি কোন রূপে কাজ করে, এটিপি রূপে কাজ করে। তাহলে এটিপি কি ভাইয়া? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের সংক্ষিপ্ত রূপ, যা প্রকাশ করে জীবনী শক্তির মুদ্রা ব্যবস্থাকে। ঠিক আছে? তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি হচ্ছে আমাদের বডির জৈব মুদ্রা বা এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা। কেননা এই এটিপি খরচ করে আমাদের বডির বিভিন্ন কাজকর্ম হয়। আবার বডি বা দেহ, উদ্ভিদ দেহ, প্রাণী দেহ অর্থাৎ জীব দেহ এটিপি রূপেই শক্তি উৎপন্ন করে এবং সঞ্চয় করে। তাহলে যেহেতু শক্তি উৎপন্ন, সঞ্চয়, খরচ সব এটিপি রূপেই হচ্ছে, তাই এটাকে বলা হয় শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি। আবার জীবদেহে সকল কাজের জন্য যেহেতু এটিপি খরচ করতে হচ্ছে, তাই এটিপিকে বলা হয়
জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খ নাম্বারে আসবে, বুঝছো? তোমাকে বলবে এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, ব্যাখ্যা করো। তোমার ক নাম্বারে আসবে এটিপির পূর্ণ রূপ কি, তখন তুমি বলবা অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তোমাকে বলবে এটিপির অপর নাম কি, তখন তুমি বলবা এটিপির অপর নাম জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা এনার্জি কারেন্সি। দেখছো, প্রশ্ন পড়বো, আমরা উত্তর জানবো, প্রশ্ন পড়বো, উত্তর জানবো, শেষ। এভাবে তুমি পড়বা। আচ্ছা, তাহলে আমরা মুদ্রা সম্পর্কে যেহেতু জানলাম, এখন মুদ্রার গঠন জানতে হবে, এটিপির গঠন। চলো আমরা এখন পড়বো এটিপির গঠন। এটিপি এর গঠন ও উপাদান। চলো, এটিপি এর উপাদান হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। তিনটা উপাদান দিয়ে এটিপি তৈরি। এক নাম্বার হচ্ছে নাইট্রোজেন ক্ষার। নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার। কোন নাইট্রোজেন ক্ষার? নামের মধ্যে আছে এ। এ দিয়ে যেটা অ্যাডেনিন নামক নাইট্রোজেন ক্ষার। অ্যাডেনিন নামক নাইট্রোজেন ক্ষার, এটা হচ্ছে প্রথম উপাদান। এটা হচ্ছে প্রথম উপাদান। তোমরা যখন কোষ পড়েছো, কোষের ডিএনএ আরএনএ পড়েছো, ডিএনএ মানে কি ছিল দেখো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওই ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে? নিউক্লিওটাইড দিয়ে। ওই নিউক্লিওটাইডের একটা উপাদান হচ্ছে অ্যাডেনিন। ওই নিউক্লিওটাইডের একটা উপাদান হচ্ছে অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিন আমরা কোথায় পাবো বলতো? অ্যাডেনিন ডিএনএ ও আরএনএ তে পাবো, আরএনএ তেও থাকে। ঠিক আছে, তাহলে প্রথম উপাদান এইটা অ্যাডেনিন। তারপরের দ্বিতীয় উপাদান হচ্ছে শর্করা। কি? শর্করা। কি শর্করা? 5 কার্বন বিশিষ্ট শর্করা। বুঝছো, এটা দ্বিতীয় উপাদান। তৃতীয় উপাদান হচ্ছে ফসফেট। ফসফেট বা অজৈব ফসফেট, যেটা ফসফরিক অ্যাসিড রূপে থাকে। যেটা ফসফরিক অ্যাসিড রূপে থাকে, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। বুঝছো, এবং একটা এটিপিতে কয়টা ফসফেট থাকে জানো? অ্যাডেনিন ট্রাইফসফেট। ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে 3। এই যে এই ট্রাই মানে হচ্ছে 3। নাম থেকে বুঝতে পারছি একটা এটিপিতে ফসফেট থাকবে কয়টা? 3টা। কয়টা? 3টি ফসফরিক অ্যাসিড থাকবে। আর নাইট্রোজেনাস বেস একটাই অ্যাডেনিন থাকবে, আর শর্করা 5 কার্বন বিশিষ্ট এটাও একটাই থাকবে। যদিও শর্করাটা দুই ধরনের হতে পারে। ডিএনএ তে এক ধরনের শর্করা থাকে, আরএনএ তে আরেক ধরনের শর্করা থাকে। ডিএনএ তে থাকে ডিঅক্সি রাইবোস শর্করা, আরএনএ তে থাকে রাইবোস শর্করা। ঠিক আছে, এই তিনটা উপাদান দিয়ে এটিপি তৈরি হয়। এখন কিভাবে তৈরি হয় খুব ভালো করে খেয়াল করো। তোমরা দেখবে এটিপির মধ্যে এরকম এরকম কি যেন আঁকা আছে, তাই না? এটা আঁকা আছে, আমরা দেখি কি আঁকা আছে। এটা আঁকা আছে হচ্ছে প্রথমত এই যে একটা জিনিস যে গঠিত হবে তার একটা ফ্রেম দরকার, একটা মোল্ড দরকার, ছাঁচ দরকার। এই ছাঁচটা প্রদান করে শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা হচ্ছে এটা। এখানে অক্সিজেন থাকে। ঠিক আছে, পঞ্চভুজ আঁকতে হবে একটা তোমার, 1 2 3 4 5। একটা পঞ্চভুজ আমি আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন। প্রত্যেকটা কোণায় থাকে একটা একটা করে কার্বন। তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন। ঠিক আছে, এইখানে একটা কার্বন, আর এটা সব উপরে একটা কার্বন থাকে। সো কার্বনগুলো এরকম থাকে। এটা হচ্ছে একটা কার্বন, কার্বন 1। এখানে একটা কার্বন, কার্বন 2। এখানে একটা কার্বন, কার্বন 3। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। বুঝছো? সো দেখো 1 2
3 4 5 5টা কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে বলা হয় কি বলা হয়, পেন্টোজ। যেটা হচ্ছে পেন্টোজ, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এই শর্করার এই যে 1 নং কার্বনটা আছে না, এই 1 নং কার্বনের সাথে যুক্ত হয় কি জানো, অ্যাডেনিন যুক্ত হয়। কি যুক্ত হয়? অ্যাডেনিন। 1 নং কার্বনের সাথে যুক্ত হয় অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিন যুক্ত হলো 1 নং কার্বনের সাথে, বুঝছো? এ ফর অ্যাডেনিন। অ্যাডেনিনকে প্রকাশ করবো আমরা এ দিয়ে, বুঝছো? আচ্ছা, তারপর এই যে 5টা কার্বন আছে, 1 নম্বর কার্বনের সাথে অ্যাডেনিন যুক্ত হয়ে গেছে, বাকি 3 অথবা 5 নং কার্বনের সাথে কে যুক্ত হবে জানো? ফসফেট। সেখানে তুমি 3 এর সাথে বা 5 এর সাথে ফসফেট যুক্ত করতে পারো, আমরা এক্ষেত্রে 5 এর সাথে করব। এখানে একটা ফসফেট যুক্ত হবে, এখানে একটা ফসফেট যুক্ত হবে, পি দিয়ে প্রকাশ করলাম, ফসফেট। ঠিক আছে, সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে। এরকম 3টা ফসফেট যুক্ত হলে আমরা পাবো এটিপি পাবো। কি পাবো? এটিপি পাবো। আচ্ছা, তাহলে কাহিনী কি হয়েছে দেখো ভাইয়া, কাহিনী তৈরি হয়েছে। এখানে আমরা বলি শর্করা, শর্করা শর্করার সাথে প্রথমে যুক্ত হয়েছে অ্যাডেনিন নামক নাইট্রোজেন ক্ষারক। এই শর্করা এবং অ্যাডেনিনকে একত্রে কি বলে জানো? এই শর্করা এবং অ্যাডেনিনকে একত্রে বলে নিউক্লিওসাইড। কি বলে? নিউক্লিওসাইড। তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। কি নিউক্লিওসাইড? অ্যাডেনিন নিউক্লিওসাইড। অ্যাডেনিন নিউক্লিওসাইড বা অ্যাডেনোসিন বলে। কি বলে? অ্যাডেনোসিন বা অ্যাডেনোসিন, বুঝছো? তারপর যুক্ত হয়েছে আবার কি যুক্ত হয়েছে? শর্করার সাথে যুক্ত হয়েছে বা এদের সাথে আবার যুক্ত হয়েছে ফসফেট। কি? ফসফেট। একটা ফসফেট যুক্ত হলে আমরা বলি এএমপি, মনো। তোমরা কেমিস্ট্রি পড়েছো, মনো মানে এক। এই যে মনো, এই মনো মানে হচ্ছে এক। একটা থাকলে মানে মনো, দুইটা থাকলে বলি ডাই। যেমন কার্বন ডাই অক্সাইড, 2টা অক্সিজেন থাকে, ডাই বলি, তাই না? 2টা থাকলে আমরা বলি ডাই। আর 3টা থাকলে বলি ট্রাই। কি বলি? 3টা থাকলে বলি ট্রাই। তাই তো ভাইয়া? তাহলে এই যে একটা ফসফেট যুক্ত হয়েছে, তখন আমরা এটাকে বলবো, দেখো আমি খুব সুন্দর করে লিখে দিচ্ছি, এডেনোসিন মনোফসফেট। কি বলবো? অ্যাডেনোসিন মনোফসফেট। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডেনোসিন মনোফসফেট, এএমপি বা অ্যাডেনোসিন মনোফসফেট। ঠিক আছে, এখন এই পুরোটার সাথে যখন আবারও একটা যুক্ত হবে, কি যুক্ত হবে? আরেকটা ফসফেট যুক্ত হবে, আরেকটা ফসফেট, আরেকটা ফসফেট। ঠিক আছে, তখন আমি কি নাম দিব বলো তো এটার? তখন আগে ছিল একটা ফসফেট, এখন আরেকটা যুক্ত হয়েছে, মোট ফসফেটের সংখ্যা কত? 2। এখন আমি এটার নাম দিব অ্যাডেনোসিন ডাইফসফেট। কি নাম দিব? এ ডি পি বা অ্যাডেনোসিন ডাই ফসফেট। আর এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। কি? নিউক্লিওটাইড। অ্যাডেনোসিন মনোফসফেট নিউক্লিওটাইড, অ্যাডেনোসিন ডাইফসফেট নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। বুঝছো? তাহলে 2টা হলো। এখন ধরো আরেকটা ফসফেট যুক্ত হলো। কি? আরেকটা ফসফেট যুক্ত করলাম, আরেকটা ফসফেট, প্লাস ফসফেট। এটা মুছে দেই, প্লাস ফসফেট। তাহলে আগে ছিল 2টা, এখন আরেকটা যুক্ত হয়েছে, তাহলে কয়টা হইলো? 3টা। এখন এটাকে আমরা বলবো এটিপি। এখন এটাকে আমরা বলবো এটিপি। পুরোটাকে আমরা বলবো এটিপি। কি বলবো? এ টি
এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইনিউক্লিওটাইড, ট্রাইফসফেট নিউক্লিওটাইড, অ্যাডেনোসিন ট্রাইফসফেট নিউক্লিওটাইড। এটা হচ্ছে এটিপির গঠন। এটা হচ্ছে এটিপির গঠন। ঠিক আছে, খুব সুন্দর করে আমি পড়ে ফেললাম। শর্করা, শর্করার সাথে নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন তৈরি হলো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট তৈরি হলো নিউক্লিওটাইড। নাম কি হবে? যেটা একটা ফসফেট, এএমপি, অ্যাডিনোসিন মনো, মনো মানে এক, এটা এখানে লিখে দিই, মনো মানে এক, ডাই মানে দুই, যেমন কার্বন ডাই অক্সাইড দুই, আর ট্রাই মানে তিন, এই যে তিন। আরেকটা ফসফেট যুক্ত হয়েছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি, যেই কালারের সেই কালার। ঠিক আছে, আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, তখন নাম কি হয়েছে? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে এটিপির গঠন। তোমরা কি বুঝতে পেরেছো? মাই স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? ইয়েস অর নো? যে ভাই বুঝতে পেরেছি। ইয়েস, গ্রেট, সবাই বুঝতে পেরেছে, সাবাস। ইয়েস, লাভ লাভ লাভ, ওয়াও, ক্লিয়ার, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বলি। তোমাদের ক্লাসে এমন হবে যে একটা জিনিস তুমি ক্লাসে হালকা বুঝেছো বা 50% বুঝেছো, 60% বুঝেছো। ঠিক আছে, আমরা তো ক্লাসে 3-4 বার বলি, যেমন এটা আমি 3 বার বলছি, 4 বার বলছি। So তুমি এখান থেকে তবুও দেখবা 4 বার শোনার পরে তুমি হয়তো 60% 70% বুঝতে পারছো। এটা হতেই পারে, বাট মাথায় রাখবা ক্লাস শেষে আবার তুমি এই জিনিসটা রেকর্ডেডটা আবার দেখবা, এবার 3 বার দেখবা মিনিমাম। তখন দেখবা বাকি যে 30% 40% গ্যাপ আছে সেটা দেখে ফেলছো, বুঝে ফেলছো, বুঝছো? সো বারবার দেখা এবং পড়াতে ফোকাস করো। আমরা একবার পড়ি, একবার পড়ে না পড়লে অনেক হতাশ হয়ে যাই, যেটা করা যাবে না। বারবার চেষ্টা করতে হবে, বারবার ভাইয়ের কথাগুলো শুনতে হবে, তখন আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, ওকে, এখানে কমেন্ট অফ করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এটিপি পড়ে ফেললাম। এই এটিপিটা হচ্ছে শক্তি, এই এটিপি হচ্ছে শক্তি। ঠিক আছে, একটা এটিপি থেকে শক্তি উৎপন্ন করে কত? 7.3 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে এটিপির সাথে বা এটিপি বানাইতে হলে আমরা ফসফেট যুক্ত করছি না, ফসফেট যুক্ত করছি। ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, এটা হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। ঠিক আছে, আর যদি ফসফেট যুক্ত করলে আলো লাগে, অর্থাৎ আলোর সাহায্যে ফসফেট যুক্ত করতে হয়, আলোর সাহায্যে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফটো, মানে লাইট, আলো লাগছে, ফটো ফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, দেখো ফসফোরাইলেশন নামের মধ্যে মুছে ফসফরাস লাগায় দাও। ঠিক আছে, ফসফরাস লাগায় দাও, এটাই ফসফোরাইলেশন। ঠিক আছে, ফসফেট অ্যাড করা হচ্ছে তোমার ফসফোরাইলেশন। যখন লাইট দরকার হবে তখন হচ্ছে ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, তার মানে বলতে পারি এই ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, ফসফেট যুক্ত হওয়াকে যদি বলা হয় ফসফোরাইলেশন, ফসফেট তাড়ায় দেওয়া, কি দেওয়া? তাড়ায় দেওয়া। তাড়ায় দেওয়াকে বলবো ডিফসফোরাইলেশন। তাহলে এটা লিখবো, ফসফেট যুক্ত যদি হয় ফসফোরাইলেশন, ফসফেট মুক্ত হওয়া, এটাকে আমরা কি বলবো? ডি। ডি মানে নাই, মানে ফসফেট নাই, তাড়ায় দিচ্ছি তাকে, ডিফসফোরাইলেশন। ডি ফসফোরাইলেশন। ঠিক আছে, এইভাবে এটিপি গুলা ডিফসফোরাইলেশন করে। কি করে? ডিফসফোরাইলেশন, অর্থাৎ ফসফেট ভেঙে যায়, এটিপি ভেঙে যায়, ডিফসফোরাইলেশন। ঠিক আছে,
ডিফসফোরিলেশন করে তৈরি করে শক্তি, কি তৈরি করে শক্তি। আর এরকম একটা এটিপি থেকে ডিফসফোরিলেশন প্রক্রিয়ায় শক্তি কতটুকু উৎপন্ন হয় জানো? 7.3 কিলো ক্যালোরি। একটা এটিপি থেকে 7.3 কিলো ক্যালোরি শক্তি বা 30.55 কিলো জুল শক্তি আসে, বুঝছো? একটা এটিপি থেকে। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো জীবনী শক্তি, আমরা এইগুলা সব কাজকর্ম করে শক্তি দরকার, ঠিক আছে, এটাই জীবনী শক্তি। জীবনী শক্তি এটিপির ভূমিকা আমরা পড়েছি। এই যে একটা এটিপি, এটা হচ্ছে অ্যাডিনোসিন, নাইট্রোজেন ক্ষার। এই দেখো অ্যাডিনোসিন সাথে ফসফেট, ঠিক আছে, এমপি। এই যে নাইট্রোজেন ক্ষার, এটা দেখছো কি, এটা হচ্ছে কি শর্করা, এটা হচ্ছে তোমার শর্করাটা, ঠিক আছে, এটাই শর্করা, দেখছো, এটা হচ্ছে শর্করা। এই শর্করার সাথে তুমি কি লাগাচ্ছ? এই যে এটা হচ্ছে নাইট্রোজেনাস ক্ষার, অ্যাডেনিন, অ্যাডেনিন তৈরি করছো কি অ্যাডিনোসিন, টোটাল জিনিসটার নাম কি অ্যাডিনোসিন। তাহলে এটা হচ্ছে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে খেয়াল করো ফসফেট যুক্ত করছো, কি পাইলা? অ্যাডিনোসিন মনোফসফেট। মনোফসফেটের সাথে আরেকটা যুক্ত হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইয়ের সাথে আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এভাবে তুমি এটিপি পাইলা, এটা হচ্ছে তোমার এটিপি তৈরি। তাহলে লিখে রাখো এমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট, এর সাথে আরেকটা যুক্ত হয়, একের সাথে এক আরেকটা যুক্ত হচ্ছে, দুই হয়েছে অ্যাডিনোসিন ডাইফসফেট। আর তিনটা হয়েছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এই দেখো আমরা পড়ছি ফসফোরাইলেশন, ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। আর ডিফসফোরাইলেশন মানে কি? ফসফেট চলে যাওয়াকে মনে হয় ডিফসফোরাইলেশন, ফসফেট চলে যাওয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। অর্থাৎ এই ধরো এটিপি, এখান থেকে যখন একটা ফসফেট চলে যাবে, 3 থেকে একটা চলে গেছে, তখন কি থাকবে? 2, তখন থাকবে এডিপি প্লাস এই ফসফেটটা চলে যাবে মুক্ত হবে। আবার এডিপি থেকে আবার তৈরি হবে এএমপি, সেখান থেকে আরেকটা ফসফেট চলে যাবে। এই যে ফসফেট চলে যাচ্ছে এটাকে বলা হয় ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি। দেখো বায়োলজিক্যাল কয়েন, এনার্জি কয়েন বা এনার্জি কারেন্সি, দুইটাই আছে, এনার্জি কারেন্সি বা এনার্জি কয়েন সব বলা যায়। বুঝছো? আচ্ছা, এখন দেখি এটা আমাকে আনসার করো তো। আমি বলে ফেলছি মাত্র একটা এটিপি থেকে, আমি তোমার একটু দেখায় ফেলি, দেখায় ফেলি। এই এই দেখো আনসার, আনসার। আচ্ছা দেখে ফেলছো, দেখি কে পারে এখন। দেখি তো এটা আনসার করো সবাই, এটা আনসার করো। হুম, আমি কমেন্ট অন করেছি, এখন সবাই আনসার করো। সবাই পারছে, সাবাস, গ্রেট। বি বি বি, সাবাস। একজন বলেছে 3, না তারটা উত্তর ঠিক হয়নি। একটা এটিপি থেকে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল পাওয়া যায়। তাহলে একটা প্রশ্ন দিই তোমাদের, তাহলে বলো তো 1 কিলো ক্যালোরি সমান কত জুল? 1 কিলো ক্যালোরি সমান কত জুল, এটা আমাকে বলো দেখি। ক্যালকুলেটর চেয়ে বের করে ফেলো তো। 1 কিলো ক্যালোরি সমান কত জুল, এটা কে পারো দেখি। কেমন? 1 কিলো ক্যালোরি সমান কত জুল? ইয়েস, একজন এসে 4.18, কিন্তু তোমার ভুল হয়েছে। দেখো 1 কিলো ক্যালোরি সমান 4.18 কিলো জুল, আর আমি বলছি কত জুল, তার মানে কি 1 কিলো ক্যালোরি সমান 4180 জুল।
বুঝছো? বা লেখা যায় 1 ক্যালোরি সমান 4.18 জুল। অনেক জায়গায় 4.18 এর জায়গায় 4.2 দেওয়া আছে, 4.2 দেওয়া আছে। এটা কিন্তু খুবই ভালো একটা এমসিকিউ, খুবই ভালো একটা এমসিকিউ। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ কি? চলো আমরা আবারও তাহলে কমেন্ট অফ করে দিচ্ছি, আবারও একটু ভাইয়ের পড়ার দিকে নজর দাও। ওকে, চলো আবার শুরু করি। ভাই প্লিজ উত্তর দেন ভাই, একটা এটিপি থেকে যখন একটা ফসফেট চলে যায় তখন কি আমরা 7.3 কিলো ক্যালোরি পাই? হ্যাঁ, তখন আমরা 7 কিলো ক্যালোরি পাই। ঠিক আছে, যখন এটিপি থেকে ফসফেট গুলো চলে যেতে থাকে তখনই আমরা পাই কি পাই? 7.3 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, তাহলে প্রান্তীয় ফসফেট বলছে, প্রান্তীয় ফসফেট মানে বোঝো 3 নাম্বার যে ফসফেটটা যে চলে যায় সেটা হচ্ছে প্রান্তীয় ফসফেট। সো এই যে এখানে যুক্ত আছে না, ধরো এই যে জিনিসটা হচ্ছে এরকম। এটিপি মানে কি? এই ধরো রাইবোজ শর্করা, এইখানে হচ্ছে অ্যাডেনিন, এখানে একটা ফসফেট, আরেকটা ফসফেট, আরেকটা ফসফেট। তাহলে প্রান্তীয় ফসফেট কোনটা? এটা। এই প্রান্তীয় ফসফেট যখন চলে যায় তখন আমরা পাই 7.3 কিলো ক্যালোরি শক্তি। ঠিক আছে, এটাই বুঝেছে প্রান্তীয় ফসফেট, প্রান্তের দিকে। তাহলে এই যে একদম কর্নারে যে ফসফেটটা আছে এটা চলে গেলে আমরা 7.3 কিলো ক্যালোরি শক্তি পাই। এখন চলে আসি সালোক সংশ্লেষণ। আসো, প্রথমে ভাইয়া সালোক সংশ্লেষণ কি? আমার সাথে আবারও খেয়াল করো, সালোক সংশ্লেষণ কি? আচ্ছা, শব্দটাকে আমরা ভাঙি। সালোক মানে হচ্ছে আলোর সাহায্যে। কি? সালোক, আলোর সাহায্যে। আচ্ছা, সংশ্লেষণ মানে কি জানো? সংশ্লেষণ মানে তৈরি করা। সংশ্লেষণ মানে কি? তৈরি করা। তাহলে আলোর সাহায্যে তৈরি করাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন আলোর সাহায্যে সে কি তৈরি করে? আলোর সাহায্যে খাবার তৈরি করে, উদ্ভিদ তার খাবার তৈরি করে। আর তার খাবারটা কি? তার খাবার হচ্ছে শর্করা। সেই শর্করাটা কি? সেই শর্করা হচ্ছে গ্লুকোজ শর্করা। কি শর্করা? গ্লুকোজ শর্করা। গ্লুকোজ শর্করায় কার্বন কয়টা থাকে? 6 কার্বন বিশিষ্ট। সংকেতটা কি ভাইয়া? C6H12O6। অর্থাৎ আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ, সংজ্ঞাটা তাহলে লেখো, সংজ্ঞাটা কি হবে? সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া, এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাবার তৈরি করে। এখন একটা জিনিস তৈরি করতে হলে কি তার র মেটেরিয়ালস বা কাঁচামাল লাগবে। যেমন শার্টটা তৈরি হয়েছে, কি ফাইবার লেগেছে, বিভিন্ন কালার লেগেছে, তাই না? তারপরে এই যে বাটন লাগাইছে, এগুলোর জন্য বিভিন্ন এলিমেন্ট লাগছে, অর্থাৎ এগুলো সবকিছু মিলিয়ে একটা শার্ট তৈরি হয়েছে। ঠিক একইভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার বা শর্করা তৈরির জন্য কিছু উপকরণ লাগবে বা কাঁচামাল লাগবে। সেই কাঁচামালগুলো কি কি? সেই কাঁচামালগুলো হচ্ছে পাজি কবি, বুঝছো? বা পাক, পাক দিয়ে মনে রাখবা, সেই কাঁচামাল হচ্ছে পাক। সো আমরা এভাবে মনে রাখবো, কাঁচামালগুলো হচ্ছে পানি, পানি, ঠিক আছে, পানি সংগ্রহ করে মূলের মাধ্যমে, রাইট? তারপরে কাঁচামাল হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল। আর এই ক্লোরোফিলটা কি করে? সূর্যের যে আলো, সৌরশক্তি, যেটা সূর্যের আলো থেকে পাওয়া যায়, ঠিক আছে, এইগুলাকে ব্যবহার করে উদ্ভিদ খাবার তৈরি করে। অর্থাৎ সূর্যের আলো যে শক্তিটা আছে, সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এটা লিখে রাখো, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। সৌর শক্তি থেকে সে খাবারের যে রাসায়নিক যৌগটা তৈরি করে গ্লুকোজ, এখানে শক্তি থাকে, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি সালোক সংশ্লেষণ এমন একটি প্রক্রিয়া
যে প্রক্রিয়ায় উদ্ভিদ আরেকটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমি লিখি নাই, সেটা না থাকলে হবেই না, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ সেটা বাতাস থেকে গ্রহণ করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, মূলের সাহায্যে পানি, এবং ক্লোরোফিল এর সাহায্যে, সব আমার সাথে লিখো, দেখবা নোট করা হয়ে যাবে, ঠিক আছে? সূর্যের আলো থেকে সৌরশক্তি গ্রহণ করে সৌরশক্তিকে শর্করা বা গ্লুকোজ নামে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের সংজ্ঞা। তোমরা এটাও দিতে পারো, বইয়েরটাও দিতে পারো। বইয়ে কি আছে? বইয়ে আছে বা এখানে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? তাহলে বলতে পারো সূর্যের আলো থেকে সৌরশক্তি গ্রহণ করে রাসায়নিক শক্তি রূপান্তর করে, এবং এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া সালোক সংশ্লেষণ কই হয়? চলো কই হয় দেখি। এটা যেন একটা খুব সুন্দর চিত্র আঁকবো। ধরো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে গাছের মূল। ওকে, গাছের মূল, ঠিক আছে? ওকে, এটা ধরো একটা কাণ্ড, এই যে এই যে এখানে হচ্ছে অসংখ্য পাতা আছে। কি আছে? পাতা আছে, এই যে পাতা, সবুজ পাতা। সবুজ পাতায় কি আছে? ক্লোরোফিল আছে। সবুজ পাতায় কি আছে? ক্লোরোফিল আছে। এখন এটা তো মাটি, এটা তো মাটি, ঠিক আছে? মাটিতে কি আছে? অসংখ্য পানি আছে, পানির অণু, তারপর হচ্ছে আয়ন আছে, অ্যানায়ন, ক্যাটায়ন এটসেট্রা, তাই না? এগুলো আয়ন আছে। উদ্ভিদ মূলের সাহায্যে কি করে জানো? এই যে পানিকে শোষণ করে, তারপর পরিবহন করে, পরিবহন করে সে তার পাতায় নিয়ে যায়, পরিবহন করে পাতায় নিয়ে যায়। এগুলো হচ্ছে পরিবহন টিস্যু। তোমরা জানো পরিবহন যে করে সেটা কি? এটা হচ্ছে জাইলেম। এটা হচ্ছে জাইলেম নামক পরিবহন টিস্যু, যেটা কি করে? এই যে পানিকে এবং খনিজ লবণকে পাতায় নিয়ে যায়। পাতার মধ্যে কি থাকে জানো? পাতার মধ্যে থাকে পত্ররন্ধ্র। কি থাকে? পত্ররন্ধ্র। তো পাতার কোষগুলোকে তুমি যদি দেখো, পাতায় এরকম কোষ থাকে, কিছু কোষ থাকে এরকম, কিছু কোষ থাকে পাতার এরকম, বুঝছো? এরকম কিছু কোষ থাকে পাতায়। এটা হচ্ছে পাতার উপরের আবরণ। আবার পাতায় এরকম কিছু কোষ থাকে, এরকম কিছু কোষ থাকে। আবার এই কোষের এখানে একটু ফাঁকা জায়গা থাকে, একটু ফাঁকা জায়গা থাকে, যে ফাঁকা জায়গায় থাকে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, বুঝছো? পত্ররন্ধ্র।
এই পত্ররন্ধ্রকে যদি তুমি একটু জুম করো তখন এরকম পাবা, দুই পাশে দুইটা কোষ পাবা, খুব ইম্পর্টেন্ট। পত্ররন্ধ্রের গঠন খেয়াল করো, এই যে দুইটা কোষ, ঠিক আছে? এই যে দুই পাশে দুইটা কোষ, যার ভেতরের প্রাচীর একটু মোটা হয়, ভেতরের প্রাচীর একটু মোটা হয়, ঠিক আছে? যেখানে অসংখ্য প্লাস্টিড থাকে, কি থাকে? প্লাস্টিড থাকে, এই যে প্লাস্টিড, অসংখ্য প্লাস্টিড, অসংখ্য প্লাস্টিড, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এবং পাশে আরো আরো কোষ থাকে, পাশে একাধিক কোষ থাকে, অন্যান্য কোষ, ঠিক আছে? এই পাশের কোষগুলোকে বলা হয় সহকারী কোষ। কি কোষ? সহকারী কোষ, ঠিক আছে? আর এই বড় বড় কোষগুলাকে বলা হয়, এই যে এগুলাকে রক্ষী কোষ। কি বলা হয়? রক্ষী কোষ বা গার্ড সেল। গার্ড দিচ্ছে না দরজাটাকে, এই জন্য গার্ড সেল। আচ্ছা, আর এই ফাঁকা জায়গাটাকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। পত্ররন্ধ্র বা স্টোমাটা, বুঝছো? আচ্ছা, সেই পত্ররন্ধ্র দিয়ে কে যায় জানো? পত্ররন্ধ্র দিয়ে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড। কে প্রবেশ করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে পাতার মধ্যে গিয়ে পাতার পত্ররন্ধ্র বা পাতার কোষে থাকা এই যে অসংখ্য প্লাস্টিড, এগুলো হচ্ছে প্লাস্টিড, এগুলো হচ্ছে কি প্লাস্টিড। এটাকে যদি জুম করে আমি এরকম পাবো প্লাস্টিড, এরকম দেখো, এখানে নিয়ে চলে আসি, এই যে এখানে হচ্ছে প্লাস্টিড, একটা দ্বিস্তরী একটা আবরণ, এ একটা আবরণ, সুন্দর করে আঁকি, এ একটা আবরণ, ভেতরে একটা আবরণ, এই যে দ্বিস্তরী একটা আবরণ। তারপর ভেতরে কি থাকে? ভেতরে থাকে অসংখ্য বস্তার মতো থাইলাকয়েড। তোমরা ফার্স্ট কোয়ার্টারে পড়ছো, ঠিক আছে? রনি ভাই অথবা তৌহিদ, যে কোনো একদিন পড়াইছে তোমাদের। এগুলাকে বলা হয় গ্রানাম। এরা এক অপরে একটা নালী দিয়ে যুক্ত থাকে এক অপরের সাথে। আবার এগুলাকে ধারণ করার জন্য কি দরকার? মাতৃকা দরকার। কি দরকার? মাতৃকা। যে মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। এটা হচ্ছে একটা প্লাস্টিড, এটা হচ্ছে একটা প্লাস্টিড, ঠিক আছে? এই যে প্লাস্টিড, প্লাস্টিডের এইটা আবরণ, এইগুলো হচ্ছে মাতৃকা। মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। দেখছি আমরা কত কিছু পড়ছি। স্ট্রোমা, এইগুলাকে বলা হয় গ্রানাম। আর একটা বস্তায়, যে শুধু একটা বস্তা, এটাকে শুধু এই বস্তাটাকে বলা হবে থাইলাকয়েড। থাইলাকয়েড, ঠিক আছে? থাইলাকয়েড। আর এই যে লম্বা নালীগুলাকে বলা হয় ল্যামেলি। আর ল্যামেলিটা কই আছে? স্ট্রোমার মধ্যে আছে, স্ট্রোমার মধ্যে ভেসে আছে, এটাকে বলে স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি। এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের ভেতর, এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের ভেতর তৈরি হয় খাবার। কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। যেটা কি ধরনের প্রক্রিয়া? একটা জারণ বিজারণ প্রক্রিয়া। সো এইখানে খাবার উৎপন্ন হইল, সালোক সংশ্লেষণ হইল, সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ করে তুমি কি পাইলা? খাবার পাইলা। খাবারটা কি তোমার সব জায়গায় পাঠাইতে হবে না, এক জায়গায় তো রাখবে না। তখন আরেকটা টিস্যু থাকে, ফ্লোয়েম টিস্যু। কি টিস্যু? ফ্লোয়েম টিস্যু। সব জায়গায় খাবারটাকে পরিবহন করে, সব জায়গায় খাবারটাকে পরিবহন করে। এগুলো হচ্ছে ফ্লোয়েম টিস্যুর কাজ। ফ্লোয়েম পরিবহন টিস্যু সব জায়গায় খাবার নিয়ে যায়, ঠিক আছে? তোমরা জীবকোষ টিস্যুতে পড়ার কথা, ফ্লোয়েম পরিবহন টিস্যু সব জায়গায় খাবার নিয়ে যায়। কি করে? সব জায়গায় খাবার নিয়ে যায়, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আমরা এখান থেকে কি পড়লাম?
কারা কাঁচামাল নিয়ে যায়, কারা খাবার পরিবহন করে। আমরা পত্র রন্ধ্রের গঠন পড়লাম, যেটা গ নাম্বারে আসবে। আমরা প্লাস্টিডের গঠন পড়লাম। তাহলে সালোক সংশ্লেষণ কোথায় হয়? উদ্ভিদের সবুজ অংশে বা পাতায়। পাতার কোন অংশে? পাতার এই যে এই অংশগুলাতে। এটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা, পাতার মেসোফিলে। পাতার মেসোফিলে সালোক সংশ্লেষণ হয়। মেসোফিলের কোথায়? কোন কোষীয় অঙ্গাণুতে? প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণুতে। প্লাস্টিডের কোথায়? প্লাস্টিডের এই যে গ্রানাম এবং স্ট্রোমার মধ্যে। শেষ। বুঝছো? কি হয় ভাইয়া? একটা বিক্রিয়া হয়। সেই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড লাগে, পানি লাগে, ঠিক আছে? তারপর সূর্যের আলো লাগবে, এখানে সূর্য লাগবে, সূর্য ছাড়া কিছু হবে না। এই যে সূর্য, ঠিক আছে? সূর্য থেকে রশ্মি নিবে, রশ্মির মধ্যে শক্তি নিবে। এই যে সূর্য শক্তি পাতায় পড়লো, বুঝছো? সূর্যের শক্তি। অর্থাৎ এখানেও সেম, সূর্য, এই যে সূর্যের আলো, ঠিক আছে? তোমরাও জ্ঞান অর্জন করে নিজের ভালো কাজের মাধ্যমে সূর্যের মতো দীপ্তিমান হবে, ঠিক আছে? সূর্যালোক কিসের মাধ্যমে? ক্লোরোফিলের মাধ্যমে। ক্লোরোফিল, ঠিক আছে? তখন তৈরি হয় গ্লুকোজ, C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি। 6টা কার্বন ডাই অক্সাইড লাগে, 12 অণু পানি লাগে, ঠিক আছে? আর 6 অণু অক্সিজেন, 6 অণু পানি অবশিষ্ট থেকে যায়। এখানে খেয়াল করো, এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে CO, এখানে COর পাশাপাশি আছে হাইড্রোজেন। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজটা তৈরি হইল, সাথে কি হয়েছে? হাইড্রোজেন যুক্ত হয়েছে। তোমরা পড়বা হাইড্রোজেন যুক্ত মানে বিজারণ। হাইড্রোজেন যুক্ত মানে হচ্ছে তার বিজারণ ঘটছে, এটা মাথায় রাখবা। হাইড্রোজেন যুক্ত মানে বিজারণ, অথবা ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। কেমিস্ট্রি পড়াই দিলাম একটু। ইলেকট্রন গ্রহণ, হাইড্রোজেন যুক্ত, এরা মনে হচ্ছে বিজারণ। আবার ইলেকট্রন দান অথবা হাইড্রোজেন মুক্ত, এটা মানে হচ্ছে জারণ। তাহলে খেয়াল করো, এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, মানে কি? এটা বিজারণ। এটা বিজারণ। কার বিজারণ? কার্বন ডাই অক্সাইডের বিজারণ। আবার এখানে একটু খেয়াল করো, এই যে পানি H2O, খেয়াল করছো? H2O থেকে তৈরি হয়েছে অক্সিজেন। কি তৈরি হয়েছে? অক্সিজেন। তাহলে এই যে দেখো H2O, এখানে আছে শুধু অক্সিজেন, হাইড্রোজেন কি চলে গেছে না? হাইড্রোজেন চলে যাওয়া, সেটা কি? জারণ। সেটা হচ্ছে জারণ। তাহলে এই প্রক্রিয়ায় পানির জারণ হয়েছে, পানির জারণ হয়ে তৈরি করেছে অক্সিজেন। তাহলে আমরা বলতে পারি কি, সালোক সংশ্লেষণ একটা জারণ এবং বিজারণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় গ্লুকোজ, অক্সিজেন এবং পানি উৎপন্ন হচ্ছে। এই অক্সিজেনটাই তুমি শ্বাস প্রশ্বাসে গ্রহণ করছো, ঠিক আছে? এই জন্য বলা হয় উদ্ভিদ হচ্ছে আমাদের অক্সিজেনের সোর্স। উদ্ভিদ না থাকলে সালোক সংশ্লেষণ হইতো না, না হইলে এই অক্সিজেন তুমি পাইতা না, তুমি প্রশ্বাসে গ্রহণ করতে পারতা না, ইউ উইল ডাই। নট অনলি ইউ, অল দ্য অ্যানিমাল কিংডম উইল বি ভ্যানিশড। বুঝছো? এ হচ্ছে সালোক সংশ্লেষণ। দেখো কই হয়? মেসোফিল টিস্যুতে হয়, আমরা পড়েছি। প্রধান স্থান কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে স্টোমা বা পত্ররন্ধ্র। উপজাত কি? সালোক সংশ্লেষণে মেইন উৎপাদক কোনটা? এটা প্রধান উৎপাদক, এটা প্রধান উৎপাদক, রাইট? খাবার তৈরি। আর তোমরা জানো বিক্রিয়ায় প্রধান উৎপাদের পাশাপাশি যেগুলো পাওয়া যায় সেগুলাকে বলা হয় উপজাত, সেগুলাকে বলা হয় বাই প্রোডাক্ট বা উপজাত। তাহলে উপজাত কারা? অক্সিজেন এবং পানি। কি বিজারণ? জারণ বিজারণ প্রক্রিয়া। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং পানি জারিত হয়, ঠিক আছে?
তাহলে জিনিসটা কি ভাইয়া? আবারও বলছি, সালোক সংশ্লেষণ মানে হচ্ছে সূর্যের আলোকে গ্রহণ করবে, সূর্যের আলোকে গ্রহণ করে সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার ক্লোরোফিল যুক্ত অংশ, পাতা অথবা সবুজ অংশ, সেইখানে থাকা মেসোফিল টিস্যুর মধ্যে খাবার তৈরি করবে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এর জন্য লাগবে কার্বন ডাইঅক্সাইড, যেটা বাতাস থেকে সে নিবে কি দিয়ে? ছিদ্র দিয়ে, বাতাস ছিদ্র দিয়ে ঢুকবে, পত্ররন্ধ্র। পানি মূল দিয়ে সে শোষণ করবে, জাইলেম পরিবহন টিস্যু দিয়ে সব জায়গায় পৌঁছিয়ে দিবে, পাতায় পৌঁছিয়ে দিবে। ঠিক আছে? আর ক্লোরোফিল তো আছেই, ক্লোরোফিল না থাকলে বা সবুজ অংশ না থাকলে সালোক সংশ্লেষণ হবে না। ঠিক আছে, ওকে। এখন চলে আসি সালোক সংশ্লেষণ কয়টা ধাপে হয়। সালোক সংশ্লেষণ 2টা ধাপে হয়। কয়টা? 2টা। কি কি? একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। ঠিক আছে? সালোক সংশ্লেষণ ইংলিশ কি ভাইয়া বলতো? ইংলিশটা পড়তে হবে ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণ মানে ফটো, সিনথেসিস, সিনথেসিস। এটার 2টা পর্যায় থাকে। একটা হচ্ছে আলোক পর্যায় বা লাইট ফেজ, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ, লাইট ইন্ডিপেন্ডেন্ট বা অন্ধকার পর্যায়, ডার্ক ফেজ। ঠিক আছে? এটা হচ্ছে 2টা ধাপ। প্রত্যেক ধাপে কি হয় এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের পড়া। আমি আবারও কমেন্ট অফ অন করছি, তোমরা যদি পড়া বুঝে থাকো তাহলে আমাকে জানাও। আচ্ছা, আরেকটা যেটা, ওই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটু ভালো করে পড়বা। কার্বন ডাইঅক্সাইড পানিতে কতটুকু থাকে এবং বায়ুতে কতটুকু থাকে, খুব ইম্পর্টেন্ট। পানিতে কতটুকু থাকে খেয়াল করো, পানিতে থাকে 0.3%, 0.3%, এটা বারবার আসে, লিখে রাখো। আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে থাকে কত? 0.04% বা 0.3%। এটা লিখে রাখো, ঠিক আছে? এটা এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য। ক্লিয়ার? আর যেসব জায়গায় পানি বেশি, যেমন জল, অর্থাৎ জলজ উদ্ভিদ যারা, তাদের সালোক সংশ্লেষণ বেশি হয় কার থেকে? স্থলজ উদ্ভিদের থেকে। ক্লিয়ার? আচ্ছা, অরিজিৎ সাহা রেজড হ্যান্ড। অরিজিৎ সাহা, আচ্ছা ওকে, তাহলে আর কিছু লাগবে না, এটা একটু লিখে রাখি। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয়। জলজ উদ্ভিদ অর্থাৎ কচুরিপানা, পানিতে যে উদ্ভিদগুলো জন্মায়, ঠিক আছে? জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি কার থেকে? স্থলজ থেকে। বুঝছো? ওকে, কমেন্ট অন করে দিচ্ছি, সবাই মনের আনন্দে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। ওকে, এবার কমেন্ট করো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, লিখন বলছে ক্লিয়ার, মহসিন বলছে ক্লিয়ার, বোরহান বলছে ক্লিয়ার, সবাই বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে, একজন বলছে 70% ক্লিয়ার, বাকিটা আবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার নিউরো মেডিসিন কি? নিউরো মেডিসিন হচ্ছে তোমাদের নিউরন রিলেটেড যত ডিজিজ আছে, সেই ডিজিজগুলো নিয়ে চিকিৎসা শাস্ত্রের যে শাখা, সেটা হচ্ছে নিউরো মেডিসিন। বুঝছো? অর্থাৎ নার্ভ রিলেটেড ডিজিজ, স্নায়ু রিলেটেড ডিজিজের মেডিসিন, সেটা হচ্ছে নিউরো মেডিসিন। ক্লিয়ার? আর এটা যে শাখা আলোচনা করা সেটা হচ্ছে নিউরোলজি। নিউরোলজি, গ্রেট। তাহলে দেখো আমরা
রিক্যাপ করি আমরা কি কি পড়লাম, তাই না? চলো আমরা রিক্যাপ করি আমরা কি কি পড়লাম, আসো শুরু থেকে যাই। আমরা আলোচনা করলাম যে আমাদের উপস্থিতি সময়ের সাথে সাথে বাড়বে, অ্যাটেনশন আমাদের সময়ের সাথে সাথে বাড়বে, ঠিক আছে? এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ হইলাম নিজেদের সাথে। ঠিক আছে, আমরা এটা ভাবলাম আমরা স্টার্ট করব টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন। এটা হচ্ছে আমাদের বটম লাইন, উই স্টার্ট টু ফিনিশ লাইক এ চ্যাম্পিয়ন। ঠিক আছে, প্রত্যেক দিন সিরিয়াসলি নিও, প্রত্যেক দিন চ্যালেঞ্জের সাথে নিব, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। ঠিক আছে, কমেন্টগুলো জুম করো। আমরা Q1 এর সাথে Q2 অর্থাৎ Q2 এর সাথে Q1 কিভাবে রিভিশন দিব সেটা নিয়ে আলোচনা করলাম। একটু পরে যাই। আপনি কি কার্ডিওলজিস্ট নাকি? না, আমি কার্ডিওলজিস্ট না, আমি শল্য চিকিৎসা সার্জারি নিয়ে কথা পড়াশোনা করছি। ঠিক আছে, সার্জন। একটু পরে দাঁড়াও, ওই প্রশ্ন করছি, একটু পরে যাই। স্যার অ্যাডিনিন কি? অ্যাডিনিন হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার, একটা ক্ষার। হ্যাঁ, পত্ররন্ধ্র বা স্টোমা, এটা কেমন যেন উল্টাপাল্টা রাখতেছে, আর বাকি সব ঠিক আছে। আচ্ছা রাউফি দেখো, পত্র নামে বলতেছি, সমস্যা নেই। তারপর আমরা ম্যাজিক চার্ট, কিভাবে পড়াশোনা মনে রাখবো এটা ফ্লোচার্টটা পড়লাম। ঠিক আছে, ম্যাজিক চার্ট পড়াশোনা মনে রাখার ফ্লোচার্ট পড়লাম। আচ্ছা, এখন আমরা মেইন পড়ায় ঢুকছি। জীবনী শক্তি কাকে বলে? জীবনের চলাচলের জন্য যে শক্তি সেটা জীবনী শক্তি। জীবনী শক্তিবিদ্যা কাকে বলে? শক্তি উৎপাদন, সঞ্চয় এবং রূপান্তরের যে জ্ঞান, যে শাখা, সেটাকে বলা হয় বায়ো এনার্জেটিক্স। ঠিক আছে, ওকে। এটিপি কি? এটিপি হচ্ছে শক্তি মুদ্রা, শক্তি খরচ করে শক্তি উৎপন্ন করে সব এটিপি রূপে। ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। আর এটিপি কি? একটা নিউক্লিওটাইড। যে নিউক্লিওটাইড তৈরি হয় তিনটে উপাদান দিয়ে, নাইট্রোজেন ঘটিত ক্ষার অ্যাডিনিন, যেটা ডিএনএ তেও থাকে আরএনএ তেও থাকে, এটা যুক্ত হয় শর্করার সাথে, তৈরি করে নিউক্লিওসাইড। তৈরি করে কি? নিউক্লিওসাইড। লিখে রাখো, শর্করা প্লাস ক্ষার, এটা হচ্ছে নিউক্লিওসাইড। কি সাইড? নিউক্লিওসাইড। আর শর্করা প্লাস ক্ষার প্লাস ফসফেট, এই তিনটাকে আমরা একত্রে বলবো নিউক্লিওটাইড। তাহলে এটিপি কি? একটা নিউক্লিওটাইড। এএমপি কি? একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, এডিপি কি? একটা নিউক্লিওটাইড। ক্লিয়ার? ওকে। কেমনে তৈরি হয়? শর্করা অ্যাডেনিন তৈরি হলো নিউক্লিওসাইড, অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। ঠিক আছে, অ্যাডেনোসিন নিউক্লিওসাইড। একটা ফসফেট যুক্ত হয়েছে, একটা ফসফেট যুক্ত হলে মনোফসফেট, দুইটা হলে ডাইফসফেট, তিনটা হলে ট্রাইফসফেট। ওকে, ফসফেট মুক্ত হওয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। এটিপি থেকে ডিফসফোরাইলেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, আজ ফসফেট যুক্ত হচ্ছে ফসফোরাইলেশন। এই যে এটিপি থেকে ডিফসফোরাইলেশনের মাধ্যমে প্রান্তীয় ফসফেট যখন চলে যাবে, প্রান্তীয় ফসফেট, তখন আমরা 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জোল শক্তি পাবো। ঠিক আছে, এই যে আমরা এটি পড়লাম, এগুলা পড়লাম, এই সেই হাবিজাবি সবকিছু পড়ে ফেললাম। ঠিক আছে, আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞা পড়লাম, কিভাবে হয় এটা পড়লাম। ঠিক আছে, প্লাস্টিড দেখলাম, পত্ররন্ধ্র দেখলাম। একজনের পত্ররন্ধ্রের সমস্যা ছিল, তার জন্য আবারও এঁকে দিচ্ছি, তোমরা সবাই আঁকো পত্ররন্ধ্র। এই হচ্ছে পত্ররন্ধ্র। রন্ধ্র মানে একটা ফোঁটা থাকবে, এই যে তুমি একটা ছিদ্র আঁকো, একটা গেট আঁকো, এটা আঁকলা। ঠিক আছে, এর বাইরে দুইটা কোষ লাগবে, যে কোষগুলো তাকে গার্ড দিয়ে রাখবে, এই যে গার্ড। এর বাইরে আরো কিছু কোষ থাকবে, এরকম কোষ। ঠিক আছে, এই যে এগুলোর মধ্যে আমার বড় নিউক্লিয়াস থাকবে, এখানে থাকবে আমার প্লাস্টিড, এই যে প্লাস্টিড। ঠিক আছে, এই যে প্লাস্টিড। ঘন সাইটোপ্লাজম থাকবে, ঘন সাইটোপ্লাজম, আর বড় নিউক্লিয়াস।
এটা হচ্ছে পত্ররন্ধ্র। চলো আমরা লেবেলিং করি। এই যে সহকারী কোষ, এইটা রক্ষী কোষ, এটা নিউক্লিয়াস, এটা ঘন সাইটোপ্লাজম, এটা প্লাস্টিড, এটা পত্ররন্ধ্র। রক্ষী কোষের অপর নাম গার্ড সেল, অর্থাৎ রক্ষী কোষ দ্বারা আবৃত যে রন্ধ্র দিয়ে বিভিন্ন গ্যাসীয় জিনিস আদান প্রদান হয় সেটা পত্ররন্ধ্র। এটা নিউক্লিয়াস, আর এটা সহকারী কোষ। বুঝছো? এটা হচ্ছে তোমার চিত্র পত্ররন্ধ্র বা স্টোমাটা। বুঝছো? অন্ধকারে সালোকসংশ্লেষণ হয়, অন্ধকারে সালোকসংশ্লেষণ হয়, আমরা কালকে দেখবো। এটা জানতে হলে কালকে ক্লাসে থাকতে হবে। ওকে, সো এই ছিল আমাদের পরে। এটা দেখো, দূর বা ঘাস মানে উদ্ভিদের শর্করা তৈরির প্রধান স্থান। শর্করা তৈরির প্রধান স্থান কোনটা? মেসোফিল টিস্যু আমরা পড়েছি। মেসোফিল টিস্যু শর্করা তৈরির প্রধান স্থান। হোমওয়ার্কটা খুব ভালো করে করবা। সালোকসংশ্লেষণ কি, এটিপি কেন জৈব মুদ্রা বলা হয়? পারবো না আমরা? যদি পারি কমেন্টে লিখি হ্যাঁ পারবো। যদি পারি আমরা কমেন্টে লিখি পারবো। পারবো? এই দুটা প্রশ্ন। সহকারী ক্লোসে নিউক্লিয়াস থাকতে পারে, না থাকতে তো এই যে থাকে রেখে তো দিলাম। এই দেখো না, সহকারী ক্লোসে দিলাম এই যে নিউক্লিয়াস, এই ছোট ছোট করে নিউক্লিয়াস। আমরা এটা পারবো ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আরেকটা জিনিস বলে শেষ করি, আমরা এই মেথডে পড়বো। তোমরা যারা নতুন আছো তারা ফিয়ারলেস মেথডে পড়বা, মানে আমরা পড়াশোনাকে ভয় পাবো না, না ভয় পেয়ে দেখবা, পড়ে দেখবা আনন্দ লাগছে, শক্তি পাচ্ছ। ফিয়ারলেস মেথড অফ স্টাডি, আমরা ভয় পাবো না, ঠিক আছে? আমরা বলি FMS অথবা ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, FMB। আমরা এই পদ্ধতিতে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে থেকে লিখে রাখবো, আমরা বায়োলজি পড়বো বা পড়াশোনা করবো ফিয়ারলেস মেথডে, FMS FMB তে। আমরা ভয় পাবো না, ভয়কে জয় করব, পরীক্ষাকে জয় করব, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।